রবিবার সন্ধ্যা থেকে আছড়ে পড়বে বালি। নানা ভয় পাওয়ার কিছু নেই, কারণ রেমালের আক্ষরিক অর্থ অর্থাৎ রেমালের যে আরবি অর্থ, সেই আরবি অর্থ হচ্ছে বালি, এবং এই নামকরণ করেছে ওমান। যেটা জানিয়ে রাখবো যে এই রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কি কি ক্ষয়ক্ষতি হবে সেদিকটা যেমন ভাবছে গোটা রাজ্যবাসী, এবং এই রেমালের প্রভাবে যে দুর্যোগ কবলিত এলাকা রয়েছে সেখানে কি কি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেদিকেও আমাদের নজর থাকবে। আপনারা দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আরো 12 নিয়ে। সুদীপ্তর সঙ্গে রয়েছি আমি অনন্যা। আমফান আয়লার ভয়াবহ স্মৃতি কি ফিরবে? আজ রাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের কথা জানানো হয়েছে। এবং বাংলাদেশের মোংলায় দক্ষিণ পশ্চিমে ল্যান্ডফল রেমাল, এবং সর্বোচ্চ গতি থাকবে প্রতি ঘন্টায় 135 কিলোমিটার। সুন্দরবনে প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের, চলছে মাইকিং। সোমবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কাও রয়েছে সেখানে। মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 80 থেকে 90 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। এবং আজ দুপুর 12টা থেকে বন্ধ বিমান পরিষেবা। শিয়ালদা এবং হাওড়া শাখায় বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন, বন্ধ করা হয়েছে ফেরি পরিষেবাও। সকাল থেকে উপকূলের এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ক্যানিং থেকে 310 কিলোমিটার দূরেই রয়েছে রেমালের অবস্থান ইতিমধ্যে। বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপ শনিবার রাতেই শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। আর আজকেই কিন্তু ঘূর্ণিঝড় রেমালের আছড়ে পড়ার সম্ভাবনা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 4 জায়গার ছবি, দীঘা, হিঙ্গলগঞ্জ, বকখালি, কৈখালির ছবি দেখাচ্ছি। সমুদ্রের যে উত্তাল চিত্র সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ল্যান্ডফলের সময় গতিবেগ ঘন্টায় 135 কিলোমিটার বেগে থাকবে। এই মুহূর্তে আমরা দীঘার দিকে নজর রাখবো। সেখান থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকেই রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে। এই মুহূর্তে তুমি দীঘায় রয়েছো, সমুদ্র উত্তাল, এই মুহূর্তে কি প্রভাব পড়েছে রেমালের? দেখো, রেমাল নিয়ে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন অত্যন্ত সতর্ক। ইতিমধ্যেই কিন্তু দীঘার যে সি বিচ রয়েছে, সি বিচ এলাকায় কিন্তু সাধারণ পর্যটকদের আসতে দেয়া হচ্ছে না, এবং পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে পুলিশের পক্ষ থেকে দফায় দফায় লাঠিচার্জ করতে হচ্ছে। কারণ যেভাবে পর্যটকরা একেবারে দীঘার সমুদ্রের পাশে চলে আসছেন, তাতেই কিন্তু সতর্ক প্রশাসন। এবং এখানে যে গার্ডরেল রয়েছে, অর্থাৎ সেই গার্ডরেলের পরে যে সমভূমি শুরু হচ্ছে, সেই জায়গাতেও কিন্তু জলোচ্ছ্বাস হচ্ছে। অর্থাৎ জেলা প্রশাসনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। যেভাবে আমফানের স্মৃতি তাদের কাছে রয়েছে এবং দীঘা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জন্যই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকেও কিন্তু মাইকিং করা হচ্ছে, এবং পুলিশের পক্ষ থেকে দফায় দফায় কিন্তু বিভিন্ন যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে তারা টহলদারি চালাচ্ছেন, এবং পুলিশের পক্ষ থেকে সাইরেন বাজিয়ে সমস্ত জায়গাকে সতর্ক করা হচ্ছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশের প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হচ্ছে। অর্থাৎ ডিএসডি এর পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গাতে তারা নজরদারি চালাচ্ছেন এবং মাইকিং করছেন। আমার ক্যামেরা পার্সনকে আমি দেখাতে অনুরোধ করব যে ভয়ঙ্কর সমুদ্রের সেই রূপ, যেভাবে জলোচ্ছ্বাসের ছবি ধরা পড়ছে, তা কিন্তু প্রশাসনের কাছে অত্যন্ত দুশ্চিন্তার। এবং ইতিমধ্যেই বেশ কয়েকজন পর্যটক রয়েছে, আমি তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। তারা কিন্তু বহু পুলিশের বাধা সত্ত্বেও এখানে এসে উপস্থিত হয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছো? আমি এসেছি হাওড়া থেকে এসেছি আমি। তো এখন তো যা ওয়েদার, নামতে তো ইচ্ছা করছে, কিন্তু যেহেতু প্রচন্ড গাড়ির পরিমাণে নামা এখন নিষেধ আছে, তো ওই জন্যই এসেছি জাস্ট ঘোরবার জন্য। আপনি কি রেমালের খবর শুনে এখানে এসেছেন? না, আগে থেকে তো শুনিনি, কালকে দেখলাম খবরটা, তখন জানলাম যে আজকে আর নামা যাবে না, তো আপাতত তখন 3 দিন নামতে পারবো না, তাই বললো। হ্যাঁ, দেখতে পাচ্ছি চোখের সামনে, এরকম তো লাকি তো মনেই হচ্ছে। দেখো, এই যে আমফানের যে স্মৃতি, তা কিন্তু দীঘার সমুদ্র উপকূলের যারা বাসিন্দা রয়েছেন, দোকানদার রয়েছেন, তারা কিন্তু
তাদের কাছে এখনো পর্যন্ত সেই ক্ষত দগদগে রয়েছে। যেভাবে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এখানে সমস্ত দোকানগুলোই কিন্তু ধূলিসাৎ হয়ে গেছিল। এখানে যে সামনে হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলোর একতলা দুতলা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পুলিশের ক্যাম্প থেকে শুরু করে সবই কিন্তু জলের স্রোতে কিন্তু ভেসে গেছিল। সেই জায়গাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ সকাল থেকে যে ভয়ঙ্কর সমুদ্রের রূপ দেখা যাচ্ছে তা নিয়ে কিন্তু জেলা প্রশাসন অত্যন্ত চিন্তিত। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু নিকটবর্তী যে আশ্রয়স্থল রয়েছে, সরকারি আশ্রয়স্থল, সেখানে তাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং পর্যটকদের বারবার নিষেধ করা হচ্ছে একেবারে সমুদ্র সৈকতের পাশে না আসার জন্য। কিন্তু তারা এই ছবিকে পরিলক্ষণ করতে চাইছেন, দেখতে চাইছেন এবং মুঠোফোনে তারা বন্দি করতে চাইছেন এই দীঘার সমুদ্রের যে ভয়ঙ্কর রূপ। আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ বেরা যে ছবি দেখাচ্ছে তাতে পরিষ্কার যে দীঘার সমুদ্র কিভাবে উত্তাল হয়ে রয়েছে। তবে জেলা প্রশাসন কিন্তু সতর্ক রয়েছে। এখানে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের যেভাবে সরানো হচ্ছে এবং পর্যটকরা যারা এসেছেন তাদের কাছে একটা দুশ্চিন্তার, যেভাবে প্রশাসনের পক্ষ থেকে হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু মাইকিং শুরু হয়েছে। অর্থাৎ যে রাত্রি 11টা থেকে 1টা পর্যন্ত যে সময় ল্যান্ডফল হবে সেই সময় কি পরিস্থিতি দীঘার হবে তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে নবান্নের পক্ষ থেকে যে কন্ট্রোল রুম করা হয়েছে সেই কন্ট্রোল রুম থেকে প্রতি আধ ঘন্টা অন্তর সমস্ত আপডেট তারা নিচ্ছেন। অর্থাৎ জেলা প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ যে আমফানে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারপরে সমুদ্র সৈকতের পাশে যে হোটেলগুলো থেকে শুরু করে যে দোকানগুলো ছিল সেগুলো যাতে আবার নতুন করে ক্ষতি না হয় সেই জন্যই কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ সরকারের কাছেও যেমন গুরুত্বপূর্ণ যে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায় এবং বাংলাদেশের দিকে এই ঝড়টি যাবার সম্ভাবনা রয়েছে। মোংলাতে এটির ল্যান্ডফল হবে বলে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। তবুও কিন্তু এখানে যে পরিমাণ এখনই জলোচ্ছ্বাস হচ্ছে তাতে কিন্তু দুশ্চিন্তার বেলা যত আরও বাড়বে, অর্থাৎ সন্ধ্যা যত আরও ঘনিয়ে আসবে ততই কিন্তু জলোচ্ছ্বাসের পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। একদমই দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি দীঘা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কিন্তু দীঘার ছবিটা তুলে ধরলেন। একদিকে যেমন পর্যটকরা তারা চিন্তায় রয়েছেন, তার কারণ সমুদ্রের কাছাকাছি যে সমস্ত হোটেল রয়েছে সেই সমস্ত হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। অন্যদিকে আমফান আয়লার ভয়াবহ স্মৃতি কিন্তু আবারও উঠে আসছে স্থানীয়দের মনে। দীঘার পর আরো আপডেট নিয়ে আসছি, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আরো প্রতিনিধিরা, তাদের সঙ্গেও কথা বলবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। এই আমফান আয়লার ভয়াবহ স্মৃতি কি আবার ফিরবে? আজ রাতে ঘূর্ণিঝড় রেমালের এই ল্যান্ডফল, বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে ল্যান্ডফল রেমাল এবং সর্বোচ্চ গতি থাকবে প্রতি ঘন্টায় 135 কিলোমিটার। আপনাদের দীঘার ছবিটা দেখালাম, দীঘায় যে জলস্ফীতি সেই ছবিটা আপনারা দেখতে পেলেন এবং এই মুহূর্তে যে পর্যটকেরা সেখানে রয়েছে তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, পাশাপাশি তাদের মাইকিং করা হয়েছে এবং সুন্দরবনে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে আমরা বাংলাদেশের কক্সবাজারের ছবিটা দেখাবো। আমরা জানি আজ রাতেই কিন্তু রেমালের ল্যান্ডফলের সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কক্সবাজারের ছবি। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই ছবি, বাংলাদেশের কক্সবাজারের ছবি। সেখানে যে সমুদ্রের যে উত্তাল পরিস্থিতি সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন এবং ল্যান্ডফলের সময় গতিবেগ ঘন্টায় 135 কিলোমিটার থাকবে এবং বাংলাদেশে এই ল্যান্ডফল রয়েছে বলে জানা যাচ্ছে। একদমই হাওয়ার গতিবেগ থাকবে 70 থেকে 80 কিলোমিটার বেগে। আর অন্যদিকে বাংলাদেশের উপর কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 135 কিলোমিটার বেগে বইবে হাওয়া, সর্বোচ্চ গতি থাকবে প্রতি ঘন্টায় 135 কিলোমিটার। কাজেই বাংলাদেশের ক্ষেত্রে একটা চিন্তার কারণ রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে মাইকিং করা হচ্ছে যাতে সমুদ্রে পর্যটকরা যাতে না নামে, সেদিকে যেমন নজর রাখা হচ্ছে, নিরাপত্তার দিকটাও দেখা হচ্ছে এবং বিপর্যয় মোকাবিলা টিম ইতিমধ্যে নামানো হয়েছে সেখানে।
করে কেউ দেখেন বড় ধরনের বিপদ হতে পারে। কক্সবাজার স্থানে সরে যান, ছোট ছেলে মেয়েদের নিয়ে নিরাপদ স্থানে সরে যান। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো যাচ্ছে ঘূর্ণিঝড় রুমান যে কোনো সময় বড় ধরনের আঘাত আনতে পারে। এখন 9 নম্বর বিপদ সংকেত, এখন 9 নম্বর বিপদ। আপনারা দেখছেন কক্সবাজারের ছবি, সেখানে কিন্তু মাইকিং করা হচ্ছে, পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, বারংবার মাইকিং করে জানানো হচ্ছে যাতে কোনো পর্যটক তারা সমুদ্রে না নামে। আরো একবার বলে রাখি, ল্যান্ডফলের সম্ভাবনা কিন্তু আজকের রাতে রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা, বাংলাদেশে ল্যান্ডফল হওয়ার কথা এই ঘূর্ণিঝড় রেমালের। ফিরে এলাম বিরতির পর। আরো 12 নিয়ে আমফান আয়লার ভয়াবহ স্মৃতি কি ফিরবে? আজকে রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে মাঝরাতে, আর সেই নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ প্রশাসনের। পশ্চিমে ল্যান্ডফল রেমালের সর্বোচ্চ গতি থাকবে প্রতি ঘন্টায় 135 কিলোমিটার বেগে। সুন্দরবনে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ে, চলছে মাইকিং। একদমই। বসিরহাটের ছবিটা আপনি দেখাবো। বসিরহাট থেকে সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, এই মুহূর্তে বসিরহাটের ঠিক পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে, নিরাপত্তার দিকটাও ঠিক কিভাবে রেখেছে প্রশাসন? দেখো, উত্তর 24 পরগনার সীমান্ত থেকে সুন্দরবনের যে 10টি ব্লক রয়েছে, বিশেষ করে সন্দেশখালী এবং ইঙ্গলগঞ্জ, এই ব্লকগুলো বিগত দিনে জানা যাচ্ছে আমফান ইয়াসের মতো যে প্রবল যে বিপর্যয়ের মুখে পড়েছে, সেই দিকে কথা মাথায় রেখে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 10টি কন্ট্রোল রুম করা হয়েছে, যেখানে মূল কন্ট্রোল রুম করা হয়েছে বসিরহাট মহকুমার শাসকের দপ্তরে এবং প্রতিটি ব্লকে, বিশেষ করে সন্দেশখালী ইঙ্গলগঞ্জ সহ যে আর বাকি ব্লকগুলোতে কিন্তু সেখানে মূল পয়েন্ট করা হয়েছে এবং সেখানে একদিকে বিদ্যুৎ, সেচ দপ্তর, বিভিন্ন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা। ইতিমধ্যে কিন্তু বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় যে 10টা জাতীয় বিপর্যয় মোকাবেলা দল অর্থাৎ এনডিএফকে তৈরি থাকার প্রস্তুতি দিয়েছে, তারা মাইকিং প্রচার করছে, গ্রামে গ্রামে কথা বলছে। অন্যদিকে রাজ্য বিপর্যয় যে মোকাবেলা দল রয়েছে সেগুলো গিয়ে কথা বলছেন গ্রামের মানুষকে, যাতে কোনো রকমভাবে যাতে কোনো বিপর্যয় আসলে আগাম অর্থাৎ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র অন্যদিকে স্কুল বাড়িতে তারা পৌঁছে যেতে পারে। পাশাপাশি পানীয় জলের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর, বিদ্যুৎ দপ্তর, সেচ দপ্তরকে তারা নির্দেশিকা ইতিমধ্যে জানো তুমি ছুটি ঘোষণা বাতিল করা হয়েছে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বাংলাদেশের 1 কিলোমিটার দূরত্ব, তার মধ্যে আজকে যেভাবে উত্তাল হচ্ছে নদী, ইতিমধ্যে তোমার একটা ছবি তোমাকে দেখা যাচ্ছে, এই যে ছবি, এই যে নৌকা তুমি দেখতে পাচ্ছ, বিশেষ করে এই নদীর যে জল আর এই নৌকার যে দড়ি তুমি দেখতে পাচ্ছ, এই দড়ির থেকে বেঁধে রেখে জ্যাঙায় রেখেছে, অর্থাৎ যেটা মাঝি মোল্লারা আছে এমনকি বিদ্যুতের খুঁটির সঙ্গে জুড়ে রেখেছে, যাতে কোনো রকমভাবে যাতে এই তাদের শেষ সম্বলটুকু যাতে নদীতে না যায়, সেই ছবিটাও তোমাকে একবার দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ কলকাতার টিভি দর্শককে সব মিলে গোটা প্রক্রিয়ার ওপরে নজর রেখেছে প্রশাসন, কোনো রকমভাবে যাতে ঝুঁকি না নিয়ে অর্থাৎ কোনো রকম ঝুঁকি না নেয় সেই রকম সব রকম ব্যবস্থা করেছে। পাশাপাশি এই সুযোগে কিন্তু মাঝি মোল্লারা তারা কিন্তু নৌকা মেরামতি করে নিচ্ছে, যেসব দুর্বল নৌকা ছিল ডাঙায় বেঁধে সেই সুযোগে কিন্তু তারা মেরামতি করছে। সব মিলে আজকে সকাল থেকে যেভাবে যে দেখা যাচ্ছে, বিশেষ করে এখানকার মাঝি মোল্লারা তারা কিন্তু নিজেদের একদিকে নিরাপত্তায় রেখেছে, তারা যেমন নদীতে মাছ ধরতে যাচ্ছে না, অন্যদিকে নদীতে জীবন জীবিকা বাদ দিয়ে তারা কিন্তু নিজেদের নিরাপত্তাটা দেখছে। পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় তুমি জানো যে ল্যান্ডফল যখন করবে রেমাল 135 কিলোমিটার যে যখন বাংলাদেশে আসতে পড়বে, ঠিক বাংলাদেশ থেকে 1 কিলোমিটার দূরে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গা নদী কিন্তু প্রতিদিনের মতো যেভাবে নদীর স্রোত 8 থেকে 10 ফুট কিন্তু বাড়তে শুরু করেছে। অর্থাৎ যত সময় যাচ্ছে একদিকে ঝিরঝিরে বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো হাওয়া বইছে, সেই সঙ্গে এখন প্রশ্ন হচ্ছে যে আয়লা ইয়াসের মতো স্মৃতি আরও একবার উস্কে দিচ্ছে, সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। ইতিমধ্যে মাঝি মোল্লারা তারা বিভিন্ন রকমভাবে তারা নিজেদের কাজ করছেন, কিন্তু পাশাপাশি এই সুযোগে তারা কিন্তু তাদের যে নৌকা, সেই নৌকাগুলো বিভিন্ন জায়গায় তারা কখনো নারকেল গাছ বা গাছের সঙ্গে বেঁধে রেখে তারা বিভিন্ন কাজ করছে। এই রেমালের যে দুর্যোগ সেখানে থেকে বাঁচতে মাঝি মাল্লারাও কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। তুমি নজর রাখো, সাবধানে থাকো সঞ্জিত। এই মুহূর্তে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, আবার রেমালের আরো আপডেট নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর।
আজকেই রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা, মাঝরাতে ল্যান্ডফল করবে এই রেমাল। বাংলাদেশে মোংলার দক্ষিণ পশ্চিমে ল্যান্ডফল রেমালের সর্বোচ্চ গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 135 কিলোমিটার, 70 থেকে 80 কিলোমিটার বেগে বইবে হাওয়া। বিভিন্ন সমুদ্রে ইতিমধ্যেই কিন্তু মাইকিং করা হচ্ছে। সোমবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। এই নিয়ে আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজকে রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে, রেমালের এখন অবস্থান কোথায় আর কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো অনন্যা, উত্তর বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে রেমাল এই মুহূর্তে, যার দূরত্ব বলা যায় যে ঠেকুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা থেকে 310 কিলোমিটার দক্ষিণে, সাগর দ্বীপপুঞ্জ অর্থাৎ পশ্চিমবঙ্গের সাগর থেকে 240 মিটার দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে আমাদের একেবারে উপকূলবর্তী অংশ, সেখান থেকে দক্ষিণ পূর্বে 280 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই মুহূর্তে রেমাল, এবং যার নিজস্ব গতিবেগ সমুদ্রে প্রায় 105 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তীব্রতা বাড়িয়ে দ্রুত এগিয়ে আসছে রেমাল, এবং উত্তর বঙ্গোপসাগর থেকে এর অভিমুখ একেবারে উত্তর দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে। সেক্ষেত্রে সাগর দ্বীপপুঞ্জ এবং বাংলাদেশের ঠেকুপাড়ার মধ্যবর্তী দক্ষিণ পশ্চিমে মংলাতে বাংলাদেশের যে রেমালের যে অর্থাৎ যে ল্যান্ডফল তা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই সময় কিন্তু সর্বোচ্চ গতিবেগ হাওয়া থাকতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টা। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলো অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা সহ একাধিক জেলাতে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে আরম্ভ করেছে। হাওয়ার গতিবেগ কিন্তু সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে শুধুমাত্র যে উপকূলবর্তী জেলা তা নয়, এর প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলাতে। অর্থাৎ পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে চলেছে, এবং বিকেল থেকে আরো প্রবল পরিমাণে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। একদমই। এবং শাশ্বতী, তোমার মনে থাকবে যে যখন নির্বাচন শুরু হয় ঠিক তার আগে 31শে এপ্রিল উত্তরবঙ্গে একটি টর্নেডো হয়েছিল, এবং তারপরে যখন এই নির্বাচন শেষ তার আগে এই রেমালের তাণ্ডব। কাজেই এই কলকাতার দিকটা অর্থাৎ কলকাতা থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা যদি একটু জানাও। দেখো, এই ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাব থাকবে আগামী দুদিন, অর্থাৎ 27 তারিখের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টি, এবং প্রবল বৃষ্টি জারি থাকবে মঙ্গলবার উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আজকে রেড অ্যালার্ট জারি রয়েছে। সেক্ষেত্রে একেবারে নিচের দিকের জেলাগুলো যেরকম অতি সংকটের মধ্যে রয়েছে, সেরকম ভাবে কিন্তু কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আজকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে অতি ভারী বৃষ্টি রয়েছে বিশেষত এই জেলাগুলোতে। সেক্ষেত্রে উত্তরবঙ্গেও আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। মালদা এবং 2 দিনাজপুরেও এই রেমালের প্রভাব পড়বে, যার ফলে রাত্রির থেকে কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু। সেক্ষেত্রে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা, এবং মঙ্গলবার রেমালের সর্বোচ্চ প্রভাব উত্তরবঙ্গে গিয়ে পড়তে চলেছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ পেরিয়ে উত্তরবঙ্গে ধীরে ধীরে রেমালের প্রভাব বাড়বে। দক্ষিণবঙ্গের মঙ্গলবারের মধ্যে কিন্তু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা পরিস্থিতি। সেক্ষেত্রে ল্যান্ডফল কখন হচ্ছে তার উপর নির্ভর করছে আগামী পরিস্থিতি, কারণ শুধুমাত্র তো ল্যান্ডফল নয়, ল্যান্ডফলের সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব থাকে তার টেল যতক্ষণ না অতিক্রম করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঝড় বা প্রবল মাত্রায় যে হাওয়ার দাপট থাকে সেটা জারি থাকে। সেই প্রভাব একেবারে কাটিয়ে উঠতে বেশ কিছুটা সময়, তবে মনে করা হচ্ছে যে পরবর্তী নির্বাচন আমাদের কলকাতা সহ বাকি জেলাগুলোতে রয়েছে 1 তারিখ। সেক্ষেত্রে 1 জুনের আগে কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে একেবারে পরিবেশ। তার সঙ্গে সঙ্গে যেরকম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে, এই ঘূর্ণিঝড়ের ফলে ধীরে ধীরে যে মৌসুমী বায়ু যেটা আমাদের বর্ষা আনার অনেক বেশি সচেষ্ট করে, সেই প্রভাবেও কিন্তু এই ঘূর্ণিঝড় অনেকটাই প্রভাব ফেলবে, এবং বর্ষা দ্রুত প্রবেশ করার সম্ভাবনাও রয়েছে বাংলার ক্ষেত্রে। ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।
বিভিন্ন জায়গায় দুর্যোগ কবলিত এলাকায় বিপর্যয় মোকাবিলা টিম, জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম রয়েছে, তারা কি বলছেন শোনাবো আপনাদের। हमारी जो है एक टीम जो साइक्लोन है इसके लिए जो है यहाँ पर हसनाबाद में डिप्लॉयड है और इससे साइक्लोन से जो भी खतरा है उसको मिटिगेट करने के लिए हम पूरी तरीके से प्रिपेयर हैं। এখন সময় আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখো অনন্যা, কথায় আছে যে নদীর পাড়ে বাস, দুঃখ 12 মাস। চলো কাকদ্বীপে যাব, কাকদ্বীপের ছবিটা দেখবো। কাকদ্বীপে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস প্রধান। মানস, এই মুহূর্তে কাকদ্বীপের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? তুমি কন্ট্রোল রুমে রয়েছো। দেখো অভিক, ইতিমধ্যে আমি পৌঁছে রয়েছি কাকদ্বীপ এসডি অফিসে। এই এসডি অফিসে আসার একটাই কারণ, এসডি অফিসে কাকদ্বীপে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, আর সেই কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন উপকূলে, সমুদ্র উপকূলে, যেমন রয়েছে নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, গঙ্গাসাগর ও একদমই মানুষের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদের কাকদ্বীপের ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে, সেখানে মানুষ কন্ট্রোল রুমে রয়েছে এবং এই মুহূর্তে যে রেমালের প্রভাবে কাকদ্বীপে কি হতে পারে, আদৌ সেখানে কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি, এই রেমাল যা আজ রাতেই আছড়ে পড়বে এবং তার যে গতিবেগ থাকবে তা 135 কিলোমিটার পর্যন্ত। অনন্যা, একেবারে আবহাওয়া কিন্তু বড়ই খামখেয়াল। দেখো এখানে যখন রেমাল নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক তখন মরু রাজ্যে 50 ডিগ্রি তাপমাত্রা, দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহ তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। তাপপ্রবাহে পুড়ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব সহ একাধিক রাজ্য। একাধিক রাজ্যে প্রবল দাবদাহে মৃত্যু হয়েছে। একাধিক রাজ্যে তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোকের সতর্কতা জারি। একদিকে এখানে যখন রেমাল, তখন তাপপ্রবাহে পুড়ছে মরু রাজ্য এবং সেখানে এতটাই তাপপ্রবাহ যে এখানে 50 ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গিয়েছে। মরু রাজ্যে 50 ডিগ্রি তাপমাত্রা এবং পাশাপাশি একাধিক রাজ্যে আরও দাবদাহ চলছে, প্রবল দাবদাহে, এবং এই প্রবল দাবদাহে মৃত্যুও হয়েছে একাধিক রাজ্যে। প্রবল দাবদাহে উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব সহ একাধিক জায়গায় মৃত্যুর খবর সামনে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এই মুহূর্তে মরু রাজ্যের কি পরিস্থিতি? না দেখো, বঙ্গে যে দুর্যোগে, বঙ্গের আকাশে যে দুর্যোগ রয়েছে, অর্থাৎ আজই রাত 11টা থেকে 1টার মধ্যে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে এই রেমাল ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়ার কথা, এবং তার জেরে কিন্তু আজ এবং আগামীকাল এই দুদিন কিন্তু বঙ্গের, দক্ষিণবঙ্গের বেশি জেলাতে প্রবল বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু উত্তর পূর্ব ভারতের অবস্থা সম্পূর্ণ আলাদা, কারণ এই মুহূর্তে রাজস্থানের যা পরিস্থিতি, সেখানে কিন্তু তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি পৌঁছে গেছে। রাজস্থানের জয়সালমীর, রাজস্থানের যোধপুর, রাজস্থানের গড়বেড়, এই সমস্ত জায়গায় হিট ওয়েভ চলছে এবং 72 ঘন্টাতে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে। শুধু রাজস্থান নয়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, সেই জায়গায়ও কিন্তু হিট ওয়েভ চলছে। এবং গত 2016 সালে আমরা দেখেছি যে এই রাজস্থানের ফালাউদি নামক যে জায়গাটা, সেইখানে কিন্তু 51 ডিগ্রি পৌঁছে গেছিল তাপমাত্রা। অর্থাৎ প্রবল তাপপ্রবাহ, বিশ্ব উষ্ণায়নের জের, এবং তার ফলে এই যে মরু রাজ্যের যা পরিস্থিতি, আজ বঙ্গে দুর্যোগ ঘনিয়ে এসেছে এবং এই রাতেই যে আরো একটি ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়, যেটাকে বলা হচ্ছে সুপার সাইক্লোন, প্রায় 135 কিলোমিটার বেগে এসে পড়বে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে। সেটাও কিন্তু প্রভাব কিন্তু এই যে হিট ওয়েভ, অর্থাৎ যে বিশ্ব উষ্ণায়ন তার জেরেই কিন্তু সমুদ্রপৃষ্ঠ এতটাই উত্তপ্ত হয়ে গেছে, তার ফলে কিন্তু খুব দ্রুত এবং খুব সহজে ঘূর্ণিঝড়গুলো তৈরি হচ্ছে। এবং যে ঘূর্ণিঝড় আমরা দেখেছি গত আমফানে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বঙ্গ, এবং এই রেমাল যে আছড়ে পড়ার কথা, সেই রেমাল কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আজ রাত 11টা থেকে 1টার মধ্যে সাগরদ্বীপ এবং
বাংলাদেশের খেপুপাড়ার মাঝখানে 135 কিলোমিটার বেগে কিন্তু আসলে পড়বে। তাতে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং অন্তত যে আবহাওয়ার পূর্বাভাস তাতে 70 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে পারে। সব মিলিয়ে ভারতের যা পরিস্থিতি, তাতে একদিকে তুমি এই ঘূর্ণিঝড়ের কথা যদি বলো, সেই ঘূর্ণিঝড় কিন্তু এই হিটওয়েভ অর্থাৎ উষ্ণায়নের যে আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন এবং রাজস্থানের যে 50 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে গেছে, সেটাও কিন্তু তার ফল কিন্তু একই জলবায়ু পরিবর্তনের জের। একদমই ধন্যবাদ দিব্যেন্দু দা তোমাকে। এখন সময় আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ চিপাকে মহারণ। আইপিএল এর মেগা ফাইনালে মুখোমুখি কলকাতা হায়দ্রাবাদ। তৃতীয়বার আইপিএল জয়ের হাতছানি কলকাতার সামনে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতির কাছে যাব। জয়জ্যোতি, কলকাতার ফ্যানেদের প্রত্যাশা তো অনেক, এবং এই জয় অর্থাৎ 3 বারের জয় হবে, এই হাতছানি রয়েছে, কি মনে হচ্ছে? দেখো সুদীপ্ত, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থেকে ঠিক এর থেকে ঠিক 500 মিটার দূরত্বে কিন্তু চিদম্বরম স্টেডিয়াম। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ফাইনালে একটা উন্মাদনা রয়েছে কলকাতা ক্রিকেট অনুরাগীদের মধ্যে। তবে সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আবহাওয়া। এই মুহূর্তে কি আবহাওয়া চেন্নাইতে? বলে রাখি 38 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্লাউডি ওয়েদার রয়েছে। তবে বৃষ্টির কিন্তু এখনও কোনো সম্ভাবনা নেই। যদি বিক্ষিপ্ত বৃষ্টি হয়ও তাহলে সেটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্ট পড়বে না। ম্যাচ হবে, ফলাফল হবে, আজকেই জানা যাবে আইপিএল উইনার কে হতে চলেছে। এই গেল আবহাওয়ার কথা। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে এই যে চিদম্বরমের খেলা হচ্ছে, এখানে উইকেট কেমন হতে চলেছে। আমরা গতকাল ছিলাম এবং যে উইকেট হতে চলেছে সেটা বলে রাখি যে লাল মাটির উইকেট, রেড স্টল উইকেট হতে চলেছে। কোয়ালিফায়ার 2-তে কিন্তু কালো মাটির উইকেট ছিল, তাই লাল মাটির উইকেট কীরকম চরিত্র নিয়ে আসে আজকে মেগা ফাইনালে সেটা অবশ্যই দেখার। তবে দুই ক্যাপ্টেন কিন্তু যথেষ্ট রকমভাবে আত্মবিশ্বাসী। শ্রেয়াস আইয়ার গতকাল সাংবাদিক সম্মেলনে বলেছেন যে প্রপার মাইন্ডসেট এবং স্কিল নিয়ে যারা খেলবেন, যেসব ক্রিকেটাররা খেলবেন তারাই কিন্তু জিতবেন। এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্স একদম হোমওয়ার্ক করে এসছেন। গতকাল প্র্যাকটিস করতে পারেনি তারা ভালো মতো, কারণ বৃষ্টি এসেছিল, 40 মিনিট বৃষ্টি হয়েছে। তারপরে কিন্তু দুটি দলের মধ্যে কোনো ক্রিকেটাররাই প্র্যাকটিস করতে পারেনি। তবে সেটা নিয়ে ভাবিত নন সানরাইজার্স হায়দ্রাবাদ ক্যাপ্টেন প্যাট কামিন্স, যিনি নাকি বড় টুর্নামেন্ট হারেন না, বড় টুর্নামেন্টের ফাইনাল হারেন না, তিনিও কিন্তু তেতে রয়েছেন। এবং গতকাল তিনি বলেছেন যে সুপার এগ্রেসিভ ক্রিকেট খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ। যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে অবশ্যই হয়তো কলকাতা নাইট রাইডার্স এগিয়ে রয়েছে, কিন্তু এটা ফাইনাল এবং এখানে কোনো ফেভারিট হয় না। আর এই আবহাওয়ায় এই রেড স্টল উইকেটে বাজিকার কে হয়ে উঠবেন সেটা অবশ্যই দেখার। এবং আজকে ক্লোজিং সেরেমনিতে ইমেজিন ড্রাগনস ব্যান্ড মঞ্চ মাথাবে। সুদীপ্ত, বেশ, তুমি নজর রাখো জয়জ্যোতি। আরো এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।